এই সন্ধিগত মৌলে মনে রাখার নিয়মটা বলে দিচ্ছি। सुनो तुम विवाह कर लो मुझसे, फिर कोई नहीं कहेगा जानो, ये जिंदगी नहीं मोहब्बत तुम्हारी, रो रो कर पुकारेगी आज चांदनी। আজ শুরু করছি মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞানের পর্যায় সারণী চ্যাপ্টার। এই পর্যায় সারণীর চ্যাপ্টার আজ দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টে 6 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো পর্যায় সারণীতে মজলের ধারণা দাও এবং মজলের গুরুত্বগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, জাস্ট একটা গল্প। এই গল্পের আকারে পড়লে উত্তরটা লেখা যাবে। মজলে কি মনে করেন? মজলে মনে করেন যে পর্যায় সারণীতে মৌলগুলির রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় মৌলটির পরমাণু ক্রমাঙ্কের বৃদ্ধির বা হ্রাসের ফলে। অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক যদি পরিবর্তিত হয় তাহলে রাসায়নিক ধর্মের পরিবর্তন লক্ষ্য করা যাবে। এটাই হচ্ছে মজলের ধারণা। সেই জন্য এখানে কি লেখা আছে যে মৌলের রাসায়নিক ধর্ম মৌলটির পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে, পারমাণবিক ভরের উপর নির্ভর করে না। তাই পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে পর্যায় সারণী বর্ণনা করা হয়। তার মানে প্রথমে যখন পর্যায় সারণীর চার্ট বানানো হয় সেখানে যে পর্যায় সারণীতে 7টি পর্যায় ছিল এবং 9টি শ্রেণী ছিল, প্রথম যেটা পর্যায় সারণীর চার্ট ছিল সেখানে মৌলগুলিকে রাখা হয় পারমাণবিক ভরের উপর নির্ভর করে। মজলে এই কথাটাকে বলেছিল যে মৌলগুলিকে রাখা হবে সবসময় পরমাণু ক্রমাঙ্কের উপর ভিত্তি করে। কারণ কি, পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হলে রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়। এটাই ছিল মজলের ধারণা। এবারে কি বলছে মজলের সিদ্ধান্তের গুরুত্ব কি। যেহেতু মজলে অলরেডি বলেই দিয়েছে যে মৌলগুলির রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় তার পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তনের ফলে, তাহলে পরমাণু ক্রমাঙ্কের যদি পরিবর্তিত হয় তাহলে কি হবে, তার রাসায়নিক ধর্মটা পরিবর্তন হবে। এই কথার উপর ভিত্তি করে মেন্ডেলিভ কি করে, ওই যে 7টি পর্যায় এবং 9টি শ্রেণী ছিল যে চার্টে, সেই চার্টটাকে আবার কি করে নতুনভাবে বানিয়ে কি করে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী অর্থাৎ পর্যায় সারণীর চার্টটাকে নতুনভাবে সংস্কার করেন, যেটাকে বলা হয় আধুনিক পর্যায় সূত্র বা দীর্ঘ পর্যায় সারণী। সেই জন্য এখানে কি বলা আছে যে মজলের সিদ্ধান্তের গুরুত্ব কি, এই সিদ্ধান্তের ফলে মৌলগুলিকে পারমাণবিক ভরের পরিবর্তে, মানে যেটা পারমাণবিক ভর ছিল আগের চার্টে সেই চার্টটাকে বাদ দিয়ে কি করছে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে পর্যায় সারণীতে সাজিয়ে মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধন করা হয়েছে। মানে আগের চার্টটা বাদ দিয়ে নতুন করে একটা চার্ট বানানো হয়েছে এবং যাকে আধুনিক পর্যায় নামে অভিহিত করা হয়। জাস্ট একটা গল্প। 7 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো 1 বছর অন্তর পরীক্ষায় রিপিট হয়। সেই জন্য খুবই গুরুত্ব দিয়ে প্রশ্নটি অবশ্যই পড়বে যে আধুনিক পর্যায় সূত্রটি লেখো এবং দীর্ঘ পর্যায় সারণীতে কতগুলি পর্যায় এবং কতগুলি শ্রেণী আছে। তাহলে আমরা একটু আগেই মজলের ধারণা পড়লাম। মজলের ধারণায় কি ছিল যে মৌলের রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় মৌলগুলির পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তনের ফলে। তাহলে মৌলগুলি যদি পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয় তাহলে কেবল রাসায়নিক ধর্মের পরিবর্তন হবে। এই ধারণার উপর ভিত্তি করে মেন্ডেলিভ কি করে আগের যে পর্যায় সারণীর চার্ট ছিল সেই পর্যায় সারণীটাকে নতুন করে সংস্করণ করে, যেটাকে বলা হয় দীর্ঘ পর্যায় সারণী। তাহলে মেন্ডেলিভ এখানে কি সংস্করণ করে, মেন্ডেলিভের যে সংস্করণটা ছিল সেটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্রটা কি, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। এটাই হলো আধুনিক পর্যায় সূত্র এবং এই আধুনিক পর্যায় সূত্রটা বানানো হয় মজলের ধারণা থেকেই। এবারে কি বলছে যে দীর্ঘ পর্যায় সারণীতে কতগুলি পর্যায় এবং কতগুলি শ্রেণী আছে। দীর্ঘ পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী আছে। 8 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো দীর্ঘ পর্যায় সারণীর প্রত্যেক পর্যায়ের নাম। তাহলে প্রত্যেকটা যে পর্যায় আছে সেই পর্যায়গুলির নাম কি আছে, মৌলের সংখ্যা, ওই পর্যায়গুলিতে কতগুলি করে মৌল আছে এবং প্রথম ও শেষ মৌলের নাম। তাহলে প্রথম পর্যায়ে প্রথম মৌল এবং শেষ মৌল কি আছে, দ্বিতীয় পর্যায়ে প্রথম মৌল এবং শেষ মৌল কি আছে সেটার কথা বলছি। এবং দীর্ঘ পর্যায় সারণীর 1 থেকে 18 পর্যন্ত, তাহলে 1 থেকে 18 পর্যন্ত যে শ্রেণী আছে সেই শ্রেণীর প্রত্যেকটা মৌলের নাম লিখতে বলছে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা যারাই জানতে পারবে তাদের কাছে পর্যায় সারণী খুবই ইজি এবং এই প্রশ্নটা জানার জন্য কোনো রকম পড়ার দরকার নেই, জাস্ট টেকনিক প্রয়োগ করব হয়ে যাবে। এবং এই টেকনিকটাই সমস্ত জায়গাতে কাজে লাগাবো। এর পরের যে প্রশ্নগুলো আসবে, ক্ষার ধাতুর বৈশিষ্ট্য লেখো, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর বৈশিষ্ট্য লেখো, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখো, হ্যালোজেন মৌলের বৈশিষ্ট্য লেখো, এই সমস্ত যত বৈশিষ্ট্য আসবে কোনোটাই পড়ার দরকার নেই, শুধুমাত্র জাস্ট টেকনিক কাজে লাগাবো। টেকনিক লাগালেই হয়ে যাবে। এখানেও যে প্রশ্নটা দেওয়া আছে এটাও কি পড়বো? অবশ্যই পড়বো না, শুধুমাত্র জিনিসটা বুঝবো যে কিভাবে হচ্ছে। তাহলে দেখো দীর্ঘ পর্যায় সারণীর প্রত্যেক পর্যায়ের নাম, তাহলে পর্যায় আছে কটা, 7টা পর্যায় আছে। তাহলে 7টি পর্যায় যদি থাকে তাহলে
1 2 3 4 5 6 7 এরকম ভাবে লিখে নিলাম 7টি পর্যায়। তাহলে প্রথম পর্যায়ের বলছে কি পর্যায়ের নাম, তাহলে প্রথম পর্যায়ের নাম কি হবে? প্রথম পর্যায়ের নাম হচ্ছে অতি হ্রস্ব পর্যায়। তারপরে দ্বিতীয় পর্যায়টাকে বলা হয় কি প্রথম হ্রস্ব পর্যায়, এবং তৃতীয় পর্যায়টাকে বলা হয় কি দ্বিতীয়, এবং তৃতীয় পর্যায়টাকে কি বলা হয় দ্বিতীয় হ্রস্ব পর্যায়। 4 নম্বর পর্যায়টাকে কি বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়। 5 নম্বর পর্যায়কে কি বলা হয় দ্বিতীয় দীর্ঘ পর্যায়। 6 নম্বরটাকে বলা হয় কি প্রথম, এবং 7 নম্বর পর্যায়টাকে বলা হয় কি দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। তাহলে আবার একবার বলে দিচ্ছি, 1 নম্বর পর্যায়টাকে কি বলা হয় অতি হ্রস্ব পর্যায়, 2 নম্বর পর্যায়কে কি বলা হয় প্রথম হ্রস্ব পর্যায়, 3 নম্বর পর্যায়কে বলা হয় কি দ্বিতীয় হ্রস্ব পর্যায়, 4 নম্বর পর্যায়কে বলা হয় কি প্রথম দীর্ঘ পর্যায়, 5 নম্বর পর্যায়কে বলা হয় কি দ্বিতীয় দীর্ঘ পর্যায়, 6 নম্বর পর্যায়কে বলা হয় প্রথম অতি দীর্ঘ পর্যায়, এবং 7 নম্বর পর্যায়কে বলা হয় কি দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। তাহলে প্রথম পর্যায়ে এখানে কি আছে মৌলের সংখ্যা, প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি আছে? তাহলে প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা আমরা কিভাবে মনে রাখবো? তা মনে রাখার নিয়ম হচ্ছে 2 8 8 18 18 32 32। তাহলে একদম জাস্ট সংখ্যাগুলো মনে রেখে দেবো কিভাবে 2 8 8 18 18 32 32। এই লাস্ট যে 32টা লিখলাম 7 নম্বর পর্যায়ে, এটা কিন্তু অসম্পূর্ণ পর্যায়। কোনো কোনো বইতে এটা অসম্পূর্ণ থাকবে, আবার কোনো কোনো বইতে এটা 32 দেওয়াই থাকবে। কারণ কি যত নতুন মৌল আবিষ্কৃত হবে সেই নতুন মৌলগুলিকেই 7 নম্বর পর্যায়ে রাখা হবে, সেই জন্য অনেক বইতে এটা অসম্পূর্ণ দেওয়া থাকবে। তাহলে প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি? 2টি। দ্বিতীয় পর্যায়ে কয়টি? 8টি। তৃতীয় পর্যায়ে 8টি। চতুর্থ পর্যায়ে মৌলের সংখ্যা 18টি। পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা 18টি। ষষ্ঠ পর্যায়ে মৌলের সংখ্যা 32টি, এবং সপ্তম পর্যায়ে মৌলের সংখ্যা কটা হবে? 32টি হবে বা অসম্পূর্ণ। এবারে কি বলছে যে এবং প্রথম ও শেষ মৌলের নাম লেখো। তাহলে প্রথম পর্যায়ে প্রথম মৌলের নাম কি হবে এবং শেষ মৌলের নাম কি হবে? খুবই সহজ জিনিস। প্রথম মৌলের নাম কি হবে এবং শেষ মৌলের নাম কি হবে, জাস্ট একটা টেকনিক প্রয়োগ করবো হয়ে যাবে। টেকনিকটা কি? আমরা কি জানি হেলিনা কারব সে ফেরার। আমরা একটা সূত্র বের করব কি হেলিনা কারব সে ফেরার। তাহলে সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি একবার, হেলিনা কারব সে ফেরার। তাহলে হেলিনা এইচ হয়গাতে কি হয় এইচ, লি এল আই লি, না এন এ না, का के रब अरबी से सी एस ফেরার এফ আর। এই হেলিনাটা আমি কি করলাম এইচতে হে দিলাম, লয়সিতে লি দিলাম দন্তন্য আকারে, না দিলাম কয়াকারে কে দিলাম, রাব আরবি সে সি এস ফেরার এফ আর ফেরার। সূত্র যাই হোক না কেন আমার উত্তর সঠিক হলে সবটাই সঠিক। সেই জন্য আমি কি করবো প্রথমে এইচ বসাবো, তারপরে লিথিয়াম বসাবো, তারপরে সোডিয়াম। তাহলে প্রথম মৌল কি আছে? প্রথম মৌল হচ্ছে এইচ, তারপরে দ্বিতীয় পর্যায়ে এল আই, তৃতীয় পর্যায়ে এন এ, চতুর্থ পর্যায়ে কি আছে কে, তারপরে হচ্ছে পঞ্চম পর্যায়ে আর বি, তারপরে ষষ্ঠ পর্যায়ে সি এস, এবং সপ্তম পর্যায়ে এফ আর। এবারে দেখো শেষ মৌলের নাম কি হবে? শেষ মৌলের নাম হচ্ছে হিনা, নিনা আর কারিনা। তাহলে এই দুটো লাইন আমরা মুখস্থ রেখে দেবো। একটা হচ্ছে হেলিনা কারব সে ফেরার, এটা হচ্ছে প্রথম যত মৌল আছে, এবং শেষ মৌল অর্থাৎ 18 নম্বর শ্রেণীর মৌলগুলি মনে রাখবো কিভাবে, হিনা, নিনা और करीना से एक्स-रे रंगीन। हीना नीना एच ई, नीना NE, और AR, और करीना के
এক্স রে, এক্স ই, রঙিন, আর এন। তাহলে আমি প্রথমে কি বসাবো, হিলিয়াম। তাহলে শেষ মৌলটা আমার কি হচ্ছে, এইচ ই, হিলিয়াম। তারপর হচ্ছে কি নিয়ন, তারপর হচ্ছে আর্গন, এ আর। তাহলে আমার হয়ে গেল কি হিলিয়াম, নিয়ন, আর্গন। কে, কে তো হবে না, এটা একটু ভুল লেখা আছে। কে আর মানে হচ্ছে ক্রিপ্টন, কে আর। তারপর হচ্ছে এক্স ই, জেনন। আর একটা হচ্ছে আর এন, রেডন। তাহলে দেখো এখান থেকে মোটামুটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ের প্রথম মৌল এবং শেষ মৌল হয়ে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র সপ্তম পর্যায়ের প্রথম মৌলটা হয়ে যাচ্ছে, কিন্তু শেষ মৌলটা আমাদের এই সূত্রের মধ্যে আর আসলো না। তাহলে শেষ মৌলটা জাস্ট একটু মনে রেখে দেবো। তাহলে শেষ মৌলটার নাম কি হবে, ও জি। তাহলে এই হয়ে গেল মোটামুটি ভাবে প্রত্যেক পর্যায়ের প্রথম এবং শেষ মৌল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে যে চতুর্থ পর্যায়ের অর্থাৎ 4 নম্বর পর্যায়ের প্রথম মৌলের নাম কি, তাহলে 4 নম্বর পর্যায়ের প্রথম মৌলের নাম কি, কে মানে হচ্ছে পটাশিয়াম, আর শেষ মৌল হচ্ছে কে আর মানে হচ্ছে ক্রিপ্টন। তাহলে এবারে যে প্রশ্নটা আছে যে দীর্ঘ পর্যায় শ্রেণীর 1 থেকে 18 পর্যন্ত শ্রেণীর মৌলের নাম, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কখনোই এই প্রশ্নটা আসবে না যে 1 থেকে 18 পর্যন্ত শ্রেণীর মৌলের নাম লেখো, এটা কখনোই আসবে না। কিন্তু এখান থেকে যাবতীয় অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেনগুলো মাধ্যমিকে আসে, এবং 100% এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে, প্রত্যেক বছর থাকে। যে তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী সাজাও, জারণ বিজারণ ক্ষমতা অনুযায়ী সাজাও, ধাতব ধর্ম অনুযায়ী সাজাও, আয়নন বিভব অনুযায়ী সাজাও, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসে। সেই জন্য এই পড়াটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও এখান থেকে যদি এই 1 থেকে 18 পর্যন্ত মৌলের নামটা আমরা উপর থেকে নিচে পরপর বলতে পারি, তাহলে কি হবে, যত ক্ষার ধাতু আছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু আছে, সন্ধিগত মৌল আছে, হ্যালোজেন মৌল আছে, চ্যালকোজেন আছে, এই সমস্ত মৌলগুলির প্রত্যেকটার বৈশিষ্ট্য আমরা না পড়ে লিখে দিতে পারবো, না পড়ে। সুতরাং খুবই গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা দেখার দরকার। এই প্রশ্নটা ভালো করে দেখলে এর পরবর্তীতে পর্যায়ের সামনে আর পড়া লাগবে না। গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ানের মৌলগুলিকে আমরা কিভাবে মনে রাখবো, গ্রুপ ওয়ান, এই গ্রুপ ওয়ানের মৌলগুলিকে কি বলা হয় এটাও আমরা একেবারে জেনে নেব। তাহলে গ্রুপ ওয়ানের মৌলগুলিকে বলা হয় কি, ক্ষার ধাতু। এটা অবশ্যই আমাদের জানতে হবে, তাহলে আমার পরবর্তীতে খুবই সুবিধা হবে। তাহলে গ্রুপ ওয়ানের মৌলগুলিকে বলা হয় কি, ক্ষার ধাতু। ক্ষার ধাতুগুলি মনে রাখার নিয়ম কি, লিনা, লিনা কারব সে ফেরার। তাহলে লিনা কারব সে ফেরার, লিনা হাওয়া দিয়েছে, লিনা কারব সে ফেরার। তাহলে লি, এল আই লি, না এন এ না, কা কে, রব আরবি রব, সে সি এস, ফেরার এফ আর ফেরার। তাহলে লিনা কারব সে ফেরার। এরপরে আমরা কি করব, গ্রুপ টু। তাহলে গ্রুপ টু এর মৌলগুলিকে আমরা কিভাবে মনে রাখবো, গ্রুপ টু হচ্ছে, গ্রুপ টু এর মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু মনে রাখার নিয়ম কি, বেটা মাঙ্গে কন্যা সুন্দর বাপ রাজি। বেটা মাঙ্গে কন্যা সুন্দর বাপ রাজি, বেটা যদি সুন্দর কন্যা জন্য বাড়িতে বলে অবশ্যই বাপ রাজি হবে। হ্যাঁ, তাহলে বেটা বিই, মাঙ্গে এম জি, কন্যা সি এ, সুন্দর এস আর, বাপ বি এ, রাজি আর এ। গ্রুপ 3 থেকে 12 এর মৌলগুলিকে বলা হয় কি, সন্ধিগত মৌল। এই সন্ধিগত মৌলগুলি মনে রাখার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা এখানে আমি প্রয়োগ করব না, কারণ কি ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। ভবিষ্যতে কোনো এক সময় যদি এই বিষয় নিয়ে ভিডিও বানাই, শুধু স্পেশালি সন্ধিগত মৌলের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। এই সন্ধিগত মৌলের মনে রাখার নিয়মটা বলে দিচ্ছি। सुनो तुम विवाह कर लो मुझसे, फिर कोई नहीं कहेगा जानू, ये जिंदगी नहीं मोहब्बत तुम्हारी रो रो कर पुकारेगी आज चांदनी। তাহলে দেখো গ্রুপ 13, এই গ্রুপ 13 এর মৌলগুলিকে বলা হয় বোরন পরিবার বা আইকোসাজেন। বেগুন, আলু, গাজর, বেগুন, আলু, গাজর ইন
থলি। তো বেগুন, আলু, গাজর ইন থলি, তাহলে বেগুন কি হয়? বি, আলু এল, গাজর জিএ, গাজর ইন আইএন, থলি টিআই। তাহলে গ্রুপ 13 এর মৌল হয়ে গেল। এবার হচ্ছে কি গ্রুপ 14। এই যে মৌলগুলি আমি লিখছি প্রত্যেকটা মৌল কিন্তু শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে লিখছি। তাহলে একদম উপরের মৌলটা কি? বোরন। তারপরেরটা কি আছে? অ্যালুমিনিয়াম। তাহলে উপর থেকে আমি কি করছি? নিচের দিকের মৌল লিখছি, এটা যেন কেউ ভুল না করে। এই গ্রুপ 14 এর মৌলগুলিকে কি বলা হয়? গ্রুপ 14 এর মৌলগুলিকে বলা হয় কার্বন পরিবার, কার্বন পরিবার বা ক্রিস্টালোজেন, ক্রিস্টালোজেন। তাহলে দেখো গ্রুপ 14 এর মৌলগুলিকে মনে রাখার নিয়ম কি? কেমিস্ট্রি স্যার গেট সাম প্রবলেম। তাহলে কেমিস্ট্রি স্যার গেট সাম প্রবলেম। তাহলে গ্রুপ 14 এর মৌল মনে রাখবো কিভাবে? কেমিস্ট্রি স্যার গেট সাম প্রবলেম। কেমিস্ট্রি কি হবে? সি, স্যার এস আই, স্যার গেট জিই, গেট সাম এস এন, প্রবলেম পি বি। তাহলে এখান থেকে আমরা কি করব? গ্রুপ 14 এর মৌল মনে রেখে দেবো। গ্রুপ 15 এর মৌলগুলিকে বলা হয় নিকটোজেন, নিকটোজেন। গ্রুপ 15 এর মৌল মনে রাখার নিয়ম কি? নিয়ম হচ্ছে নয়া पड़ोसन आने से सब बिगड़े। তাহলে দেখো नया एन, पड़ोसन पी, आने से एस, सब एस बी, बिगड़े बी आई। তাহলে नया पड़ोसन आने से सब बिगड़े। গ্রুপ 16। তাহলে গ্রুপ 16 এর মৌল মনে রাখার নিয়ম কি? গ্রুপ 16 এর মৌলগুলিকে কি বলা হয়? গ্রুপ 16 এর মৌলগুলিকে বলা হয় চ্যালকোজেন। তাহলে গ্রুপ 16 এর মৌল মনে রাখার নিয়ম কি? উসসে টেপো। তাহলে আমরা হিন্দিতে অনেক সময় বলি উসসে টেপো। তাহলে ও এস এস ই টি ই পি ও। দেখো গ্রুপ 17 এর মৌল মনে রাখার নিয়ম কি? গ্রুপ 17, এই গ্রুপ 17 এর মৌলগুলিকে বলা হয় কি? হ্যালোজেন, হ্যালোজেন। এই হ্যালোজেন মৌল মনে রাখার নিয়ম কি? फिर कल बार आए आंटी, মানে কি? কালকে আবার আন্টি বার হয়েছিল। তাহলে ফির এফ কাল, সিএল কাল, বার বি আর আয়ে আন্টি এটি। তাহলে ফির কাল বার আয়ে আন্টি। এরপর হচ্ছে গ্রুপ 18। গ্রুপ 18 এর মৌল হচ্ছে বলা হয় কি? নিষ্ক্রিয় গ্যাস। গ্রুপ 18 এর মৌল মনে রাখার নিয়ম কি? হিনা, नीना और करीना से एक्सरे रंगीन। হিনা, নিনা और करीना से एक्सरे रंगीन মানে কি? যেখানে ম্যাগাজিন থাকে সেই ম্যাগাজিনে দেখবা যে সিনেমার যারা আর্টিস্ট থাকে তাদের ছবিগুলো সবসময় চকচকে হয়, তাই লেখা আছে হিনা, নিনা और करीना से एक्सरे रंगीन। তাহলে হিনা এইচ ই, नीना एन ई, और ए आर और करीना के आर, करीना एक्सरे एक्स ई, रंगीन आर एन। তাহলে হিলিয়ন, নিয়ন, অর্গান, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এই হয়ে গেল মোটামুটি 18টি শ্রেণীর মৌলের নাম মনে রাখার নিয়ম। খুবই গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়বে। আজকের পাঠে থাকছে এতটুকুই। এর পরবর্তী পাঠ অর্থাৎ 3 নম্বর পাঠ 24/2/2026 তারিখেই পেয়ে যাবে।